বিএনপি কিন্তু সংবিধান অনুযায়ী এখনো রাইট ট্র্যাকে আছে। আপনি বিএনপিকে সংবিধান লঙ্ঘন করছে এটা বলতে পারবেন না। জুলাই সনদ তো সাইন করেনি একটা পক্ষ, অনেক পরে সাইন করেছে। তারাই এখন জুলাই সনদের হর্তাকর্তা বিধাতা, তাই না? চেতনা চেতনা চেতনা, মানে চেতনা নিয়ে তো নানান কথা। এখন হঠাৎ করে আপনি জুলাই চেতনা, জুলাই যোদ্ধাদের চেতনা, জুলাই অভ্যুত্থানের চেতনা, ৩৬ দিন তো এটা। আদালত কিসের বন্দুকের নলের মুখে কি করে না করে সেটা আমরা দেখেছি। কখনো পিছনে বন্দুক থাকে, কখনো ব্যাকডোরে কেউ থাকে, আর কখনো একেবারে মব ঢুকে যায় আদালত প্রাঙ্গণে। সেক্ষেত্রে চলে যাওয়ার পরে যখন সরকার গঠন হয়েছে তাদের তো ৯০ দিনের মধ্যে নির্বাচন করে দেওয়ার কথা। তারা তো ২৯ সাল পর্যন্ত থাকার একটা পরিকল্পনা বা স্বপ্ন বা একটা সৃষ্টি করেছিলেন। চর্চা সংলাপে আজকের অতিথি সাবেক সচিব ও রাজনৈতিক বিশ্লেষক আবু আলম শহীদ খান। শহীদ খান, আপনাকে স্বাগত। ধন্যবাদ সৌরভ ভাই। আপনি জনপ্রশাসনে ছিলেন, সচিব ছিলেন। প্রথমেই আমরা আপনাকে জিজ্ঞেস করতে চাই, সরকার বদলের সঙ্গে সঙ্গে জনপ্রশাসনে বড় ধরনের রদবদল হয়, কি কারণ? পৃথিবীর সব দেশেই এটা হয়। মানে আমাদের তো স্পয়েলড সিস্টেম না। আমেরিকায় তো একেবারে আমেরিকায় হয়, কিন্তু অনেক বড় পরিবর্তন হয়। যুক্তরাজ্যে তত নিশ্চয়ই হয় না, যুক্তরাজ্যে ভারতে হয় না। তত বড় হয় না। হয় ভারত, তো এটা বোঝা যায় না, মানে ধীরে ধীরে হয়। হয়তো আমাদের এখানে একটু অ্যাব্রাপ্ট চেঞ্জগুলো আমরা দেখি এবং আমরা তখন কথা বলি। জনপ্রশাসনের রদবদলের কারণ হলো যে আপনি একটা সরকার আছে, সেই সরকারের সাথে যারা খুবই ঘনিষ্ঠভাবে কাজ করেছে, হয়তো তাদের ঘনিষ্ঠতার কারণে নতুন সরকার মনে করতে পারেন যে তারা খুব বেশি ঘনিষ্ঠ ছিল, তারা একটু অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করুক। কি পজিশনগুলোতে অন্তত আমরা যাদের সাথে অনেক দিন ধরে কাজ করতেছি বা কথাবার্তা বলি তাদেরকে নিয়ে এসে এই রদবদলটা এই জন্য হয়। এই রদবদলের ফলে যে খুব বড় একটা পরিবর্তন হয়ে যাবে জনপ্রশাসনে, এরকম মনে করার কোনো কারণ নেই। এখন ডিসি রদবদল হবে কেন? আমরা সবাই জানি যে ইলেকশনের আগে অনেক ডিসিকে রদবদল করা হয়েছে। এখন তারা ইলেকশন করেছেন, সুতরাং ইলেকশন উত্তরণ হলে, ইলেকশন উত্তরকালে সবসময় ডিসিদের একটা বড় রদবদল হবে, কমিশনারদের রদবদল হবে, কিছু মন্ত্রণালয়ের রদবদল হবে। এটা আমি খুব স্বাভাবিকভাবে নেই, এটাতে আমি কোনো অসুবিধা দেখি না। কিন্তু কিন্তু এখানে একটা কিন্তু আছে। কিন্তু হলো, যখন আপনি দলীয় বিবেচনা, মেধার বদলে দলীয় বিবেচনা, মেধার বদলে আপনার সাথে আত্মীয়তার বিবেচনা, মেধার বদলে আপনার পছন্দের বিবেচনা, কোনো কারণে আপনি তাকে চিনেন, আপনার এলাকার লোক, আপনার আত্মীয় বা আত্মীয়র আত্মীয়, তার আত্মীয়, অথবা কোনো সময় আপনার সাথে পরিচিত হয়েছিল কোনো একটা সুযোগে, সেই সব লোককে তাদের যোগ্যতা মেধা যাচাই না করে যখন নিয়োগ করেন, তখন এটা নিয়ে প্রশ্ন ওঠে। এবং সেই নিয়োগগুলো কিন্তু ফাইনালি চূড়ান্ত বিচারে এটা সরকারের যে গোল, উদ্দেশ্য, লক্ষ্য, সরকার যা করতে চায় সেটা কিন্তু বাস্তবায়ন করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। এখন সরকার এটা প্রথম প্রথম বুঝে না। প্রথম প্রথম তো ধরেন খুব আমাদের দেশে তেলবাজি বা ওই যে চামচাগিরি, অথবা আর কি বলতে পারেন, তৈলমর্দন, হ্যাঁ, পদচুম্বন, এসব তো আমাদের দেশের কালচারের মধ্যে অংশ হয়ে গেছে। এটা যে নতুন এখন হচ্ছে এরকম না, এটা অনেক দিন ধরে হয়েছে এবং অনেক দিন ধরে এই কালচারটা আমরা বহন করে যাচ্ছি। বহন করার কারণও আছে, কারণ রাজনৈতিক দলের নেত্রীরা এগুলো খুব পছন্দ করেন এবং তাদেরকে যারা খুব তেল দিতে পারেন, তাদের সামনে খুব নমনম করেন, তাদেরকে খুব পছন্দ করেন এবং তাদেরকে পদায়ন করেন, তাদের পোস্টিং ভালো হয়, তাদেরকে পদোন্নতি দেওয়া হয়। তখন অন্যরাও ভাবে, ভাই এইটাই যদি রীতি হয় তাহলে আমি এই রীতিতে যাই। বাট এটা জনপ্রশাসনের কোনো রীতি হওয়ার কথা না। জুলাই অভ্যুত্থানের পর আমরা দেখলাম যে ওই সরকারের, মানে পদচ্যুত সরকারের যারা উচ্চ পদে ছিলেন, বিশেষ করে জনপ্রশাসনে, তাদের সবাইকে বাদ দিয়ে অনেক পুরনো অবসরে যাওয়া ব্যক্তিদের এসে সচিব পদে বা অন্যান্য বড় 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 পদে বসানো হলো। এবং তখন এরকম একটা ধারণা দেওয়া হয়েছিল যে এই প্রশাসনে এখন আওয়ামী লীগ মুক্ত করা হলো এবং বিএনপি এবং জামাতের সমর্থকদের পদায়ন করা হলো। আবার এই 18 মাসের মাথায় দেখলাম আরেকটি রদবদল, এবং সেটাও বেশ। তার মানে অন্তর্বর্তী সরকারের যারা ছিলেন উচ্চ পদে, নীতি নির্ধারণী পর্যায়ে, তারা কি জামাতের সমর্থক ছিল, যে কারণে বিএনপি ক্ষমতায় এসে তাদের বাদ দিলেন? এইভাবে আলোচনা করা তো খুব অসুবিধা মনে হয় আমার কাছে, কারণ মানে একটা বিব্রতকর। কেন আমি তো প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে যেভাবে দেখি সেটা হচ্ছে তারা প্রজাতন্ত্রের কর্মচারী, গণকর্মচারী।
জনগণের টাকা পয়সায় তাদের মানে ট্যাক্সের টাকা পয়সায় তাদের খাবার দাবার, তাদের যেসব শান শৌকত বা জৌলস যেগুলো নিয়ে আমরা সমালোচনা করি সবই হয়। সুতরাং তাদের একমাত্র কাজ হচ্ছে যে জনগণের সেবা করা এবং আইন অনুযায়ী কাজ করা, সংবিধান অনুযায়ী চলা। তো এখন দেখেন, একটা হতে পারে যে একটা ন্যারেটিভ তো তৈরি হয়েছিল, একটা দল যখন 15 বছর ক্ষমতায় থাকে তখন সেই দল ক্ষমতায় থাকার কারণে 15 বছর তো কি আপনি সব প্রমোশন বন্ধ করে রাখবেন নাকি, সব পদায়ন বন্ধ থাকবে বা কিছুই হবে না, রিক্রুটমেন্ট হবে না? তো এগুলো তো চলমান প্রক্রিয়া, সরকারের চলমান প্রক্রিয়া। তখন একটা নেগেটিভ দাঁড় করানোর চেষ্টা হয় বা দাঁড় করানো গেছে, বা কোনো কোনো ক্ষেত্রে এটা সত্য হতে পারে। মানে এগুলোতে অনেক বড় গবেষণার দরকার আছে, যে কতটুকু সত্য সেটা গবেষণা করলে বেরিয়ে আসবে। তো এই এখন গবেষণা ছাড়াই যেটা বলা যায় সেটা হলো যে আপনি 15 বছর ধরে যারা রিক্রুট হয়েছে, যারা পদোন্নতি পেয়েছে, যারা পদায়িত হয়েছে, যারা উচ্চ পদে গিয়েছে, এবং সেই সরকারের আমলেও তো বেশ কিছু মানুষ চুক্তিভিত্তিক নিয়োগে ছিল। সেই সরকারের আমলে বেশ কিছু আমাদের আমলা কামলাদেরকে অথবা বিচারপতিকে অথবা সেনাবাহিনীর লোককে, পুলিশের লোককে বিভিন্ন জায়গায় পদায়ন করা হয়েছে, যেগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান ছিল। হ্যাঁ, ইলেকশন কমিশনে গিয়েছেন, কেউ পাবলিক সার্ভিস কমিশনে গিয়েছেন, কেউ আরেকটা কমিশনে গিয়েছেন, যার কারণে একটা ন্যারেটিভ তৈরি হয়ে গেছে। এবং তার নিশ্চয়ই কিছুটা সত্যতাও আছে যে সব লোকদের আওয়ামী লীগের লোক হয়েছে, আওয়ামী লীগ ঘরানার লোক। না, এর পরে দলের কারা? বিচারে, পরে দলের যারা বিচারে আসলো, হয়েছে। তো তখন তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস যখন গঠন করলেন, তখন কিন্তু এটা একটা দাবি উঠেছিল। এবং কীরকম দাবি ছিল, দাবির জন্য চাপ ছিল, একটা মব ছিল, অনেক কিছু। সচিবালয়ের ভিতরে লোকজন ঢুকে যেত, আমাদের একদম বিচারালয়ে লোকজন ঢুকে যেত। তো আমরা তো সবগুলো পরিবর্তন দেখছি না, মব তৈরি করা হয়েছে। যদি কিছু পরিবর্তন তলে তলে করা সম্ভব হয়েছে সেটা করেছেন, আর নাহলে মব করে পরিবর্তনগুলো করা হয়েছে। এমনকি ডিসির অফিসে, ইওনো অফিসে, এসপির অফিসে আমরা মব হতে দেখেছি। তো সেইভাবে কিছু বদলি হয়েছে, কিছু পদায়ন হয়েছে। এবং সেই পদায়ন বদলিতে যেটা আমাদের কালচারের কারণে একটু, এই জিনিসটা তো শুরু হয়েছে অনেক দিন ধরে। ধরতে পারেন এটা লাস্ট 26-7 ইয়ার্স, 26-27 বছর ধরে এই যে একটা প্রশাসন, পুলিশে খুঁজে বের করা কারা কার লোক। এই যে একটা মার্কা আছে, মানে আমার লোক কিন্তু খুঁজে এ বের করা, মার্কা। আমার লোক হ্যাঁ, খুঁজে ওই তো বের একটা করা। লিস্ট আছে, লিস্টের মধ্যে নাকি, আমি লিস্টটা এখনো দেখি নেই, বাট আমি শুনেছি লিস্টের মধ্যে আমার কি মার্কা আছে আমি এটা জানি না, সেখানে আমি দেখি নাই। লিস্টের মধ্যে এ মার্কা আছে মানে আওয়ামী লীগ, বি মার্কা আছে বিএনপি, যে মার্কা আছে জামাত। তো এই যে একটা কিন্তু যে লিস্ট, মার্কাটা তো 24শে জুলাইয়ের আগে কি ছিল? না না, আগেও ছিল তো, আইডেন্টিফাই করা গেছে না যা। এবং তারপরে লুঙ্গির তলে থাকা লোকজন থাকতে পারে, সেটা তো আরেকটা জিনিস, সেটা গোপনীয় ভাবে সে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ আমলের চাকরি, তার বাবা মুক্তিযোদ্ধা কিন্তু সে দেখা গেল সে জামাতের সমর্থক। এরকমও ঘটনা আছে এবং ঘটনা সত্য। তো এরকম যে মার্কিং করা হয়েছিল এক সময়, এটা 2001 সালের দিকে শুরু হয়েছিল, 2002 সালে একের নির্বাচনের পরে পরেই। তো এই তো এগুলো আছে এবং এটার প্রচলন চলে আসছে। তখন আপনি যখন নতুন করে আওয়ামী এ মার্কাকে যখন বাদ দিবেন, তখন আপনার বিকল্প তো বি এন্ড জে আছে। এখন বি এন্ড জে এর মধ্যে যারা প্রভাব বিস্তার করতে পেরেছে, হ্যাঁ, 1-11-র কথা এখন খুব আলোচিত হয় না? 1-11-র তো অনেক বেনিফিশিয়ারি ছিল। 1-11-র বেনিফিশিয়ারি কি আচ্ছা, 11 বিষয়ে আসবো। হ্যাঁ, না, আমি ওই আমলা প্রসঙ্গে বলি। 1-11-র বেনিফিশিয়ারি সেনাবাহিনী নয়, 1-11-র বেনিফিশিয়ারি তো আমলাতন্ত্র। 1-11-র বেনিফিশিয়ারি অনেক ব্যবসায়ীও বেনিফিশিয়ারি আছেন। তো সেইখানে ধরেন আমলাতন্ত্র তো একটা রদবদল হয়েছিল না? 1-11-র পক্ষে যারা ছিলেন, তখনকার যে ক্যাবিনেট সেক্রেটারি, তিনি কিন্তু ইউনূস সরকারের সময় উনি উপদেষ্টা হয়েছিলেন। 3-4টা উপদেষ্টা, আমার মনে আছে খাদ্য উপদেষ্টাও ছিলেন তিনি। তো তিনি তো ওই যে আপনি যেটা জিজ্ঞাসা করছিলেন সেখানেই যাচ্ছে এখন। তিনি ওই যে আপনি বললেন না যে বাড়ি চলে গেছিলো, বয়স হয়ে গেছিলো, তাদেরকে এনে উনি নিয়োগ করলেন। তো তিনি যখন উনি জনপ্রশাসন উপদেষ্টাও ছিলেন, তখন উনি তার পছন্দের লোকজন, এইটাই পছন্দ। রাজনৈতিক দলের লোকদের যেমন পছন্দ থাকে, আমলাদেরও, শীর্ষ পর্যায়ের আমলাদেরও এরকম পছন্দের টিম থাকে। তো উনি ওনার টিম নিয়ে আসছিলেন। ওই টিমের তো 7জন 8জন 10জন যাদের কথা আপনি উচ্চারণ করলেন, নামও জানেন সবাই, সবাইকে আনা হলো, তাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো, তাদেরকে চুক্তিভিত্তিতেই এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে বদলি করা হলো। তো এখন হয়তো যেটা পরিষ্কারভাবে দেখতে পাবেন সামনে, সেটা হচ্ছে যে যদি জামাতের ওই তালিকায় জামাত আছে এরকম কেউ যদি থাকেন খুব সেন্সিটিভ পজিশনে, ডেপুটি কমিশনার কিন্তু খুব সেন্সিটিভ পজিশন, এটা আমরা স্বীকার করি বা না করি। পুলিশ সুপার সেন্সিটিভ পজিশন, কমিশনার, ডিআইজি, আইজি, এইসব সেন্সিটিভ পজিশন। সেসব এইসব সেন্সিটিভ পজিশনে বিএনপি যে মুক্তিযুদ্ধের পক্ষে যে রাজনীতি করার চেষ্টা করছে এবং মুক্তিযুদ্ধের
পক্ষে যে সমস্ত প্রোগ্রাম নেবে এবং যে প্রোগ্রামগুলো তারা বাস্তবায়ন করতে চায়, সেটার জন্য তারা এইসব সেন্সিটিভ পজিশন থেকে ওই মার্কা যতদিন দূর হবে না, ওই মার্কার লোক দিয়ে সরানোর চেষ্টা করবে, এবং সেটাই হচ্ছে, এবং সেটাই আমরা দেখতে পারবো কিছুদিন। বাট বিএনপির বাট এখানে আরেকটা বাট বলি যে তারপরেও এই সরকার, যেহেতু তাদের একটা কমিটমেন্ট আছে, তাদের 31 দফা আছে, তারা আগেই দিয়েছিলেন, এবং তারা 15 বছর ধরে সাফার করেছেন নানান বিষয়ে, নানান কাজে, এবং তারা নিশ্চয়ই তাদের উপলব্ধির মধ্যে এটা আসবে যে প্রশাসন যন্ত্রকে দলীয়করণ করে আসলে আখেরে কোনো লাভ হয় না। সরকারের 40 দিন পার হলো, আহ, 1.5 মাসও নয়, এই 1.5 মাস 40 দিনে একটা 40 হয়, কিন্তু এটা 40 না, না, এটা তো এটা 40 দিন। এটা 40 দিন পার হলো। তো এই 40 দিনে আর সরকার অনেকগুলো জনহিতকর কর্মসূচি নিয়েছে। ফ্যামিলি কার্ড, ঋণ, কৃষক কার্ড। কৃষকের ঋণ মওকুফ, কৃষক কার্ড, আম, এবং সরকার ঘোষণা দিয়েছে তারা শুল্কমুক্ত গাড়ি নেবে না, যেটি দীর্ঘদিন জনমানুষের ক্ষোভের কারণ ছিল। প্রত্যাশা ছিল এবং ক্ষোভের কারণ ছিল না, বাদ না দেওয়ায়। সরকার এই 40 দিনকে কীভাবে মূল্যায়ন করবে? 40 দিন আসলে খুব কম সময়। অবশ্য আমাদের দেশে এবং বাইরেও অনেক সময় 100 দিনের কর্মসূচি। তো 40 দিন খুব একটা বড় সময় না, এবং 40 দিনের মধ্যে কিন্তু রমজান ছিল। মানে রমজানের মাসটা এবং ঈদের মাসটাতে আসলে এমনি সরকার চালু সরকার, মনে করেন যে একটা সরকার 5 বছরের মধ্যে 2 বছর গেছে, তখনই কিন্তু এই মাসগুলোতে সরকার খুব একটা ইয়াতে মানে চালু থাকে না, সক্রিয় থাকে না, সক্রিয় থাকতে পারে না। অত সক্রিয় থাকতে পারে না। যেমন আরব পেনিনসুলার কোনো দেশেই তো, যদিও সেখানে যুদ্ধ হচ্ছে এখন, খুবই সক্রিয় যুদ্ধ হচ্ছে, বাট ওই আমি দেখেছি যে সৌদি আরবে বা কুয়েতে, আমিরাতে কোনো লোক পাওয়া যায় না, টেলিফোন করলে লোকজন অফিসে থাকে না। তো এই সময়টার এই 30 দিন যদি বাদ দেন, তাহলে আসলে সরকার 10 দিন পুরো সময়টা পেয়েছে। এর মধ্যে পার্লামেন্ট অধিবেশন বসেছে, আমরা দেখেছি পার্লামেন্টে, হইচইও দেখেছি আমরা, অনেক নাটকও হয়েছে পার্লামেন্টে। সব মিলিয়ে সরকার সরকার প্রশাসনিক সব মিলিয়ে প্রশাসনিক প্রশাসনিক পদক্ষেপ যেগুলো নিচ্ছে এখনো তো স্টেজে আছে, আর্লি স্টেজে আছে। এই প্রশাসনিক পদক্ষেপগুলো নেওয়ার মধ্যে দিয়ে সরকার নিশ্চয়ই প্রশাসনকে সংহত করার চেষ্টা করবে। প্রশাসন, পুলিশ এবং বিচার বিভাগ, এই 3টা জায়গায় কিন্তু সংহত করা এবং সুরক্ষা দেওয়া এবং তাদেরকে কাজে লাগানো, নেতৃত্ব দেওয়া, এটা কিন্তু এই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। যে চ্যালেঞ্জটা শেখ হাসিনার সময় সৃষ্টি হয়েছিল, যে চ্যালেঞ্জটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় তো একেবারে লণ্ডভণ্ড করে দিয়েছে এই 3টা সেক্টর, এখন এই চ্যালেঞ্জটা নিয়ে এটাকে ঠিক করার একটা সুযোগ এসেছে। আমার মনে হয় যে সরকার এইভাবে বিবেচনা করে এটা করতে হবে। করা না গেলে কিন্তু এটা বিপদের কারণ হতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত সচিবালয়ে আসছেন, বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করছেন। এর থেকে কোনো সুফল আশা করেন? অফকোর্স, এটা সচিবালয় তো প্রধানমন্ত্রীর অফিস। আসলে দেখেন, আমাদের দেশে যদি আমরা ফিরে যাই, আমাদের তো সচিবালয়ই অফিস হওয়ার কথা। একদম পরে বঙ্গবন্ধু গণভবনে অফিস করেছিলেন। বাট যখন আমাদের প্রেসিডেন্সিয়াল সিস্টেম হলো, তখন জেনারেল এরশাদ সাহেব আপনার বঙ্গভবনে অফিস না করে, জেনারেল এরশাদ সাহেব নতুন অফিসে, যে ওটা পুরানা পার্লামেন্ট ছিল, সেখানে নতুন প্রেসিডেন্ট অফিস করলেন। ওটা তো রাষ্ট্রপতির অফিস ছিল। তো সেই জায়গায় আমাদের যারা পরবর্তীতে গণতান্ত্রিক অভ্যুত্থানের মধ্য দিয়ে নির্বাচিত সরকার প্রধানরা, ওই অফিসটা আসলে সুন্দর, অনেক জায়গা আছে। আমাদের নিরাপত্তা বাহিনীর জন্য খুব ভালো, কেন নিরাপত্তা যে সুরক্ষা দেওয়ার, এই জন্য তারা ওই অফিসটাকে পছন্দ করেন। কেন এত খোলা জায়গা, তারা সহজেই চিহ্নিত করতে পারবেন। অনেক কারণ আছে আর কি, তাদের খুব পছন্দ, কোনো আমলারও খুব পছন্দ হতে পারে যে এত সুন্দর একটা অফিস। সেই কারণে তারা সচিবালয় অফিস করার থেকে দূরে ছিলেন। সচিবালয়ে মাঝে মাঝে প্রধানমন্ত্রী আপনার মন্ত্রিসভার বৈঠকে আসতেন, মাঝে মাঝে আসতেন। বাট সচিবালয়ে প্রধানমন্ত্রী অফিস হওয়া উচিত, এবং সচিবালয়ে যদি তারেক সাহেব অফিস করেন, বর্তমান প্রধানমন্ত্রী, তো উনি যদি অফিস করেন, তাহলে সমস্ত সচিবালয় কিন্তু অন দ্য ফুট থাকবে, অন দ্য টোজ থাকবে, মানে একেবারে দাঁড়িয়ে থাকবে। কেন প্রধানমন্ত্রী থাকলেই পুরো সচিবালয়ে যে ধরনের কাজকর্ম হওয়া দরকার, এবং হাজিরা থেকে শুরু করে বলেন কাজকর্মের প্রতি মনোযোগ, এটা বাড়বে, এটা বাড়তেই হবে, বাড়ার কারণও আছে। আমি মনে করি এটা একটা ভালো পদক্ষেপ। উনি যদি এখানে নিয়মিত অফিস করেন, এটা ভালো হবে। আপনি স্থানীয় সরকারের সচিব ছিলেন, এবং সেই সময়ে বেশ কয়েকটি উল্লেখযোগ্য নির্বাচনও হয়েছে। স্থানীয় সরকার সংস্থাগুলো এখন অনির্বাচিত, এবং বিএনপি সরকার এসে সেখানে যে আমলা প্রশাসক ছিলেন, সেখানে দলীয় প্রশাসক নিয়োগ করেছে। প্রথম হচ্ছে এটি কতটা নৈতিক, দ্বিতীয় হচ্ছে যে কতদিনের মধ্যে নির্বাচন হওয়া উচিত সিটি স্থানীয় কর্পোরেশন সরকার থেকে ইউনিয়ন নির্বাচন, পরিষদ? না, স্থানীয় সরকার নির্বাচন দিয়ে কথা বলতে হলে একটু লম্বা হয়ে যাবে। বাট ধরেন যে আপনি যে লাস্টের দিকে বললেন যে এই যে আমলাদেরকে বাদ দিয়ে যে
দলীয় দলীয় লোকজনকে নেওয়া হয়েছে, এটা কতটা নৈতিক। নৈতিকতার প্রশ্ন উঠানো যেতেই পারে, বাট আমাদের আইনে এটার সুযোগ আছে। আইনে আছে যে আপনি অতিরিক্ত সচিব, মানে আমি সিটি কর্পোরেশনগুলোর কথা বলছি, যে অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব পর্যায়ের কোনো কর্মকর্তা অথবা কোনো নাগরিককে সরকার পছন্দ করলে তাকে প্রশাসক বানাতে পারেন। প্রশাসকের বিষয়টা পরিষ্কার, এক লাইনেই এটার উত্তর। প্রশাসক দিয়ে একটা নির্বাচিত বডি চলতে পারে না। আমাদের সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, এগুলো হলো নির্বাচিত বডি। এটা স্থানীয় সরকার বলা হয় যেন। বাংলাদেশের দুইটা সরকার, কেন্দ্রীয় সরকার আর স্থানীয় সরকার। এবং আমাদের সংবিধানে স্থানীয় সরকারের জন্য আলাদা চ্যাপ্টারও আছে। সো খুবই গুরুত্বপূর্ণ। এবং আমাদের প্রতিটা রাজনৈতিক দল স্থানীয় সরকারকে শক্তিশালী করা, তাদেরকে আরও সহায়তা করা, হ্যাঁ, তাদেরকে সুরক্ষা দেওয়া, এগুলো নিয়ে অনেক কথা বলেন, অনেক কমিটমেন্ট করেন। কিন্তু সুতরাং এখন বাস্তবে বাস্তবে এটা হয়নি, সেটা বাস্তবে হয়নি। বাট আমি এখন নতুন বাস্তবতা, নিউ রিয়েলিটির দিকে যাচ্ছি। যে এখন নতুন বাস্তবতা হলো যে আপনি এই যে এই জুলাই মাসের যে অভ্যুত্থান, গণ আন্দোলন, এবং তার ফলে একটা সরকারের যে পতন, সরকার প্রধানের চলে যাওয়া দেশ ছেড়ে, তারপরে আরেকটা অন্তর্বর্তীকালীন সরকার আসলো, এবং তারপর একটা নির্বাচনের মধ্যে দিয়ে একটা সরকার গঠিত হয়েছে। তো সুতরাং আমাদের কাছে কিন্তু সব অভিজ্ঞতা আছে। আমাদের কাছে গত 55 বছরের অভিজ্ঞতা আছে, প্লাস গত 17 বছরের অভিজ্ঞতা আছে, এবং গত 18 মাসের অভিজ্ঞতাও আছে। তো সেই অভিজ্ঞতার আলোকে কিন্তু আমাদের যে নতুন সরকার, সেই নতুন সরকার একটা ব্যবস্থা নেবে। এখন ধরেন স্থানীয় সরকার নির্বাচন করাটা খুব জরুরি, বাট নির্বাচনের আগে আরও দুই একটা জিনিস খুব জরুরি, যেটা নিয়ে আলোচনা করা উচিত এবং যেটা নিয়ে সমাধান করা উচিত। আমাদের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো আছে প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে। মানে আপনি মেয়র নির্বাচন করেন, আপনি চেয়ারম্যান নির্বাচন করেন, আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন করেন। এটা হলো বেসিক ডেমোক্রেসি ফর্মুলায় আছে এটা। ওই চেয়ারম্যান এই আইয়ুব খানের মতো লোকাল গভর্নমেন্ট আমরা রেখে দিয়েছি। আমাদের সরকার হচ্ছে সংসদীয় সরকার। তো সংসদীয় সরকারের সময় এই প্রতিটা ইউনিয়ন পরিষদ মানে হচ্ছে ইউনিয়ন সংসদ, উপজেলা পরিষদ মানে হচ্ছে উপজেলা সংসদ, এখন পৌরসভা পরিষদ মানে হচ্ছে পৌরসভা সংসদ, সিটি কর্পোরেশন মানে হলো সিটি কর্পোরেশন সংসদ। তো এইখানে আগে পার্লামেন্টারি সিস্টেম চালু করতে হবে। আগে প্রথম আপনি পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি এখানে চালু করেন, একটা আইন প্রণয়ন করে। আইনটা এখন যেহেতু পার্লামেন্ট সেশনে আছে, খুব বেশি কিছু করার দরকার নেই, আইনের সাধারণ পরিবর্তন করলে এটা হবে। তারপরে আপনি ইলেকশনে চলে যান যত তার মানে দ্রুত আপনি সম্ভব। আমি উদাহরণ হিসেবে ঢাকা সিটি কর্পোরেশনের কথা বলি, উত্তর বা দক্ষিণ। সিটি কর্পোরেশনের 160 জন 120 জন কাউন্সিলর আছে। এই কাউন্সিলরাই প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রত্যক্ষ হবে ভোটে নির্বাচিত হবে, এবং এবং তারা তারা যারা তারা সংখ্যাগরিষ্ঠ নির্বাচন ভোটে করবেন, মেয়র নির্বাচিত মেয়র হবে। এটা নির্বাচন করবেন, যেটা এটা আমাদের কলকাতায় আছে, দিল্লিতে আছে, এটা লন্ডনে আছে, পৃথিবীর অনেক দেশে এটা আছে, এবং এটা চলছে, ভালো চলছে। তখন কি হবে? তখন ছোট্ট করে বলি, তখন ধরেন যিনি মেয়র হতে চান, মেয়র হওয়ার জন্য কিন্তু আপনি পজিশনে অনেক লোক পাবেন। আপনি 20 জনের নাম বলা যাবে যারা ঢাকা সিটির মেয়র হওয়ার জন্য উপযুক্ত। কিন্তু আপনি যখনই কাউন্সিলর নির্বাচনে যান, মেয়র আলাদা আর কাউন্সিলর আলাদা, তখন দেখবেন কাউন্সিলরের নির্বাচনে তেমন কোনো হেভি ওয়েট আসতেছে না। মানে ওই ভালো লোক যদি বলি তাহলে কাউন্সিলররা মাইন্ড করতে পারেন। কাউন্সিলররা কারা নির্বাচিত হয় এটা আমরা অথবা সবাই জানি। যোগ্য যদি বলি সুতরাং তাহলে হ্যাঁ, অযোগ্য বললেও মাইন্ড করতে পারেন। যদি বলি যে মস্তান তাহলেও মাইন্ড করতে পারেন। কিন্তু কথা হলো যে কারা হন এটা আমরা জানি। তো এই যে 20 জন 30 জন ভালো, মানে একেবারে হেভি ওয়েট লোকজন আছে, শিক্ষিত ধরতে পারেন, বা রাজনীতিতে পরিপক্ক ধরতে পারেন, বা এলাকায় সমাজসেবক হিসেবে খুব পরিচিত, তারা তখন কিন্তু ওই কাউন্সিলর নির্বাচন করবেন। মনে করেন আগের মেয়র ছিলেন আমার তাপস সাহেব। তাপস সাহেব কিন্তু তখন ধানমন্ডির কাউন্সিলর হয়ে আসতে হতো, বা খোকা সাহেবকে এই পুরান ঢাকার কোনো একটা কাউন্সিলর হয়ে আসতে হতো, মির্জা আব্বাসকে তার মতিঝিলের কাউন্সিলর হয়ে আসতে হতো। কিন্তু আপনি যে তখন পদ্ধতি বলছেন, পদ্ধতি হিসাবে ভারত সহ অনেক দেশ এটা অনুসরণ করেন, কেনাবেচার একটা আশঙ্কা থাকে। এই কেনাবেচার আশঙ্কার কথা বলেই তো একটা মার্কাতে যাওয়া হয়েছিল। ভারতে মার্কাও আছে, কিন্তু এই কেনাবেচাটা বন্ধ করার জন্য ওই 70 অনুচ্ছেদ চালু করতে হবে, মানে ফ্লোর ক্রসিং করা যাবে না। এই জন্য মার্কার ব্যাপারটা আছে। তো মার্কা প্রেসিডেন্সিয়াল সিস্টেম যখন চালু করবেন তখন মার্কা দিয়ে কোনো লাভ নেই, তখন মার্কা বেচা কেনা হবে, মার্কাও বেচা কেনা হয়ে যায়। কিন্তু আপনি যখন পার্লামেন্টারি সিস্টেমে যাবেন, তখন আপনি দলীয় প্রতীক, সেটা নিয়ে আপনাকে আরও গভীরভাবে আলোচনা করতে হবে, বিশ্লেষণ করতে হবে। আপনি প্রতীক ছাড়াও যেতে পারেন, যে দেখতে পারেন যে কারা এমনিতে আপনি প্রতীক দেন এখন বা হচ্ছে না যে দেন। 2000 না, আপনি প্রতীক দেন বা না দেন, আপনি যে 120 জন বা 130 জন যে নির্বাচিত হবে, তারা প্রত্যেকের রাজনৈতিক পরিচয় পরিচয় আছে। আছে, এবং এটা আপনারই বাইর করে না, ফেলতে হবে। তারপরও যেহেতু 2015 সালে এই স্থানীয় সরকার সংস্থায় প্রতীক প্রতীক রেখে দলীয় প্রতীকের পক্ষে আইন হয়েছে। এখন সেই আইন বদল সংশোধন না করা পর্যন্ত তো প্রতীক ছাড়া নির্বাচন হতে পারবে না। হতে পারবে, এটা লাস্ট নির্বাচন তো প্রতীক ছাড়া হয়েছে।
গভর্নমেন্টের এক্সিকিউটিভ অর্ডারে হবে যে আমি প্রতীক দিলাম না এবার নির্বাচনে, মানে পলিটিক্যাল পার্টি না, প্রতীক তখন দেবে তো না। সংসদ ছিল না, এখন তো না সংসদ না, আছে। সংসদ না, আমি শেখ হাসিনার লাস্ট নির্বাচনে উপজেলা নির্বাচনে তো প্রতীক ছিল না, প্রতীক ছাড়া নির্বাচন হয়েছে। তো এই এই তখন মানে ওপেন করে দেওয়া হয়েছিল, বিকজ অন্যান্য ও, পার্টি আচ্ছা, অন্য কোনো দল নাই নাই এই বলে জন্য। তো এটা হ্যাঁ, এটা ওটা সংশোধন একটা করতে হবে। গোঁজামিল ছিল, ওটা একটা আধা ক্যাচড়া আইন হয়েছে, এটা আমাকে একটা বলতে হবে। গোঁজামিল ছিল। এই আধা ক্যাচড়া আইনটাকে তখনই আমি বলেছি যে এই আইনটা হয় না। আমি যেটা আপনাকে ব্যাখ্যা করলাম যে আপনি যদি পার্লামেন্টারি ডেমোক্রেসি চালু করেন তখন আপনি প্রতীক চালু করবেন, না হলে পার্লামেন্টারি ডেমোক্রেসি চালু না করে প্রতীক চালু করার কোনো অর্থ হয় না, এটা আধা ক্যাচড়া হয়ে গেছিলো। তখন শুধুমাত্র আপনি পছন্দ মতো লোককে প্রতীক দিয়ে দেবেন। তো এখন আমরা যদি এটা করতে চাই, এবং স্থানীয় সরকার যে ইয়ে ছিল এই সরকারের আমলে, মানে আগের সরকারের আমলে এই অন্তর্বর্তী ডক্টর ইউনূসের সরকারের সময় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ব্যাপারেও একটা ওনারা কমিটি করেছিলেন। তাদের যে রিপোর্ট আছে, যে উনি ভদ্রলোক মারা গেছেন, ও, স্থানীয় সরকার স্থানীয় সরকার সরকার সংস্কার সংস্কার কমিশন, কমিশন। সংস্কার কমিশন কিন্তু রিপোর্ট দিচ্ছে, এবং সংস্কার কমিশনের রিপোর্টে এই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। এবং কমিশনের রিপোর্টটা আমরা পর্যালোচনা করতে পারি, করে আমরা কিন্তু স্থানীয় সরকার নিয়ে এখনই সময় এটা ঠিক করার। এখনই সময় কেন বলছে, যে কোনো সময় যে ওই অ্যান্টিবায়োটিক দেওয়ার একটা সময় থাকে না, বা আপনাকে জাগানোর একটা সময় থাকে না, কেন এখন কোনো পরিষদ নাই। স্থানীয় সরকারের অসুবিধা হলো যে একটা পরিষদের নির্বাচন হলো যে এপ্রিল মাসে হয়, কোনো কারণে কেউ মারা গেছে ধরেন, তার জন্য ডিসেম্বর মাসে একটা নির্বাচন হলো, আবার 27-এও একটা নির্বাচন হতে পারে। তাহলে আপনি একসাথে স্থানীয় সরকার পুরা নির্বাচন আমরা পাই নাই, এটা আমাদের সুযোগ ঘটে নেই। এবং তখন যে কেউ মামলা করে দিতে পারে যে আমার তো এখনো মেয়াদ শেষ হয়নি, আমি কেন এই আমার যতটা মনে পড়ে, স্থানীয় সরকার সংস্কারে যে কমিশন হয়েছিল, কমিশন একটা সুপারিশ ছিল জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার সংস্থাগুলোর নির্বাচন কাছাকাছি সময় হওয়া, মানে একই দিনে হতে পারে। এই নির্বাচনও যাতে অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়। হ্যাঁ, এইটা একই দিনে হতে পারে, একই দিনে। আমি মনে করি যে তাদের যে প্রস্তাবটা খুবই যৌক্তিক, এবং সেটা মানে ভবিষ্যতে সব সরকার, সব ভবিষ্যতে স্থানীয় একই দিনে সরকার করতে সংস্থার পারে। নির্বাচন একই একই দিনে দিনে হতে পারে। স্থানীয় সরকার এবং জাতীয় সরকারের নির্বাচন একই দিনে হতে পারে। আপনি এবারও তো করতে পারতেন যদি আপনি এবার হা তো না দেন। এবার তো দ্বৈত নির্বাচন হয়েছে, এরকম সেটি হয়ই তো। গণভোট সুতরাং এবং তো আপনি এবার করছেন, তার মানে হয়েছে তো নির্বাচন, এর আগেও হয়েছে। সুতরাং আপনি একই দিনে আমি কি পাবো তখন? আমি একটা ব্যালট পাবো আমার পার্লামেন্ট মেম্বার নির্বাচন করার জন্য, আর আমি একটা ব্যালট পাবো আমি যদি গ্রামে থাকি, আমি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট দিতে পারবো। আমি যদি আরেকটা ব্যালট পাবো আমার তার মানে উপজেলা তার নির্বাচন মানে এর মধ্য দিয়ে আপনি এটা স্বীকার করলেন যে জাতীয় নির্বাচন তো দলীয় সরকার ভালোভাবে করতে পারে না সুষ্ঠুভাবে, স্থানীয় সরকার নির্বাচনও করতে পারে না। এই অনাস্থার কারণেই কি আপনি এটি স্থানীয় চাচ্ছেন? সরকার নির্বাচন করা সম্ভব, এটা প্রমাণও আছে। আপনি একটু আগে আমি বলছেন না, আমার সময় বেশ কিছু নির্বাচন হয়েছিল। আপনার নিশ্চয়ই মনে আছে 5টা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল 2013 সালে 14 সালে। তখন আপনি দেখেছেন তো রেজাল্ট কি হয়েছে, এবং বিরোধী দল জিতেছে। এবং সুতরাং এবং আপনি বিরোধী দল যদি সরকার চায়, জেতার কারণে পরে আর কোনো সিটি কর্পোরেশন নির্বাচন হয়নি। সেটা তো সরকারের ইচ্ছা, সেটা তো সেখানে সরকার, সেখানে তো একজন আমলার বা সচিবের কিছু করার নাই। কিন্তু আপনি যে নির্বাচন নিরপেক্ষ করা যায়, নির্দলীয় করা যায়, এটা কিন্তু প্রমাণক আছে। তো সুতরাং একটা সরকার থাকলে যে নির্বাচন ভালো হবে না এরকম নাই। সরকার যদি ডিসাইড করে নির্বাচন ভালো হবে, গভর্নমেন্ট অফ দ্য ডে, তাহলে কিন্তু কিছুই হবে না। সরকারকে চাইতে হবে, সরকার চায় কি না। আর জাতীয় সরকারের স্থানীয় সরকার নির্বাচন জেতার এত চিন্তা করার দরকার কি? এটা তো আখেরে ভালো ফল নিয়ে আসে নাই। আপনি চলে যান 96 সালে যে আন্দোলন হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারে, এক শ্রীপুরের নির্বাচন মাগুরা, তাই না? একটা নির্বাচন, ওই নির্বাচনে বিএনপির প্রার্থী হারলে বা জিতলে কি এসে, হারলে কি এসে, হারলে কি হতো? কি হতো? কিচ্ছু, সরকার পরিবর্তন হতো না। ওইখানে তো কারোই যাওয়ার দরকার ছিল না। ওইখানে ডিসি ওয়াজ এনাফ, ইউনো ওয়াজ এনাফ টু রান এ গুড ইলেকশন। এবং আমরা দেখেছি ওই 90-এ, বিশেষ করে 90 দশকে বিএনপি ক্ষমতায়, বড় বড় সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের প্রতিনিধিরা নির্বাচিত হয়েছেন, যদিও তখন দলীয় প্রতীকে হননি, কিন্তু তাদের নেতারাই হয়েছেন। আবার আওয়ামী লীগ ক্ষমতায়, বড় বড় বিএনপির নেতারা নির্বাচিত হয়েছেন। এটি হচ্ছে মানে জনগণ গণতন্ত্রের রাইট সৌন্দর্য। ডিসিশন নিয়েছে আর কি। হ্যাঁ, জনগণ মনে করছে যে জাতীয় জনগণকে সরকার রায় তুমি দেওয়া, আছো, রায় ঠিক আছে, দিতে দেওয়া স্থানীয়তে আমি হয়েছে। যাই। এটা তো আমেরিকাও হয়, তাই না? প্রেসিডেন্ট ট্রাম্প আছে, রিপাবলিকান পার্টি ক্ষমতা আছে, দেখা গেল ডেমোক্রেটিক পার্টি। এই যে মিড টার্ম ইলেকশনে, এখন তো যুদ্ধ বাদিয়ে ট্রাম্প সাহেব একটা বিপদে আছে না? মিড টার্ম ইলেকশনে হয়তো সিনেটের চেহারা চেঞ্জ হয়ে যেতে পারে। তখন মানুষ মনে করবে না, আমরা এবার ডেমোক্রেটিক পার্টিকে ভোট দিই, যাতে ওখানে ব্যালেন্স হয়, যাতে ডেমোক্রেটিক পার্টি যাতে যুদ্ধকে বাধা দিতে পারে, তাই না? এরকম পরিবর্তন হতে পারে। নতুন সরকারের পাশাপাশি নতুন সংসদও আমরা পেয়েছি, যদিও এই নতুন সংসদে অনেক বড় দল নেই।
আহ, এই সংসদে প্রথম দুদিনই বেশ মানে অনেক বড় দল নাই, মানে বড় দলের একটি নাই আর বড় কি। দলের একটি বড় দলের একটি নেই। একটি নেই। আহ, এই সংসদের প্রথম দুদিনই বেশ উত্তপ্ত অবস্থা, এবং প্রথম এখন তো জুলাই সনদ নিয়ে একটা বেশ মুখোমুখি অবস্থান সরকার এবং বিরোধী দল। বিরোধী দল বলছে যে সরকার জুলাই সনদকে অগ্রাহ্য করেছে, আহ, কেউ কেউ বিশ্বাসঘাতকতারও অভিযোগ তুলেছেন। আর সরকার বলছে যা সংবিধানে আছে, সংবিধান অনুযায়ী তারা জুলাই সনদ বাস্তবায়ন করবেন, সংবিধানের বাইরে তারা যেতে পারেন না, যাবেন না। এখন এর সমাধান কি? না, প্রথমত এই সরকারের বক্তব্য তো প্রথম থেকেই ক্লিয়ার। তারা 31 দফা একটা কর্মসূচি যখন দিছিল, তারা বারবার 31 দফা যে সংস্কার কর্মসূচি এটাকে অনেক গুরুত্ব দিয়েছিল। এবং যখনই তারা মিটিংয়ে বসছে, বিভিন্ন সভায় এবং অনেকের মধ্যে আলোচনা করেছে, তখনও কিন্তু তারা তাদের আলোচনাটাকে স্পষ্ট করার চেষ্টা করেছে। এবং তখন আমরা দেখেছি ওনারা বেরিয়ে এসে যা যা কথা বলছেন, পরে আমাদের যে শফিক সাহেব ছিলেন উনি বলতেন যে না, ভিতরে এসব আলোচনা হয়নি। এরকম নানান নাটকীয়তা হয়েছে, কিন্তু ফাইনালি নোট অফ ডিসেন্ট, একটা সংস্কার এগ্রি করতেছে, সেখানে নোট অফ ডিসেন্ট। সৌরভ ভাই, আসলে মানে সংস্কার করব আমরা সবাই মিলে, একটা সংস্কার করব, এর মধ্যে যখন নোট অফ ডিসেন্ট থাকে তখনই তো মনে হয় যে এটা আর হবে না। মানে এটা হবে কেন? সুতরাং ওইখানে যে নোট অফ ডিসেন্ট ছিল, আমি আমার যতদূর মনে আছে ইনুস সাহেব নভেল লরেট, হাফ নভেল লরেট বলে ওনাকে এখনও অনেকে, কেন ওই নভেলটা ইনুস সাহেব এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে পেয়েছিলেন। তো যাই হোক, ওনার নভেল নিয়ে কোনো কথা আলোচনা করার দরকার নেই। বাট ইনুস সাহেব নিজে বলছিলেন যে যেসব বিষয়ে আমরা একমত হব সেই সব বিষয়ে আমরা সনদ করব। কিন্তু দেখা গেল যে সংস্কার করব। সংস্কার করবো এবং সনদ তো তাই হবে। তো সংস্কার কমিশনের রিপোর্টটা সেরকম হবে, কিন্তু দেখা গেল যে না, যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে সেগুলো সংস্কার কমিশনের রিপোর্টে নেওয়া হয়েছে। তারপরে একটা হানা ভোটের আয়োজন করা হলো, যে ভোটের আয়োজন বিএনপি কিন্তু সংবিধান অনুযায়ী এখনও রাইট ট্র্যাকে আছে। আপনি বিএনপিকে সংবিধান লঙ্ঘন করছে এটা বলতে পারবেন না। এখন ওনারা ওনাদের রাজনৈতিক ভাষায় বলবেন যে ওনারা কিন্তু জনগণের সার্বভৌমত্বকে অস্বীকার করবেন। জনগণের সার্বভৌমত্ব, গণভোটে যে যে এখন যে গণভোট রায় প্রসঙ্গে দিয়েছে, আমরা আসি। গণভোটের রায়, আগে তো গণভোটের যে অর্ডার ছিল, সেই অর্ডারটা ভ্যালিড কিনা, আইনানুগ কিনা, এটা তো আমাদের আলোচনা করতে হবে। তার মানে সেই গণভোটের আদেশটাই বেআইনি ছিল। গণভোট আমাদের নাকচ সংবিধান হয়ে যাবে। গণভোট নাকচ হবে। যদি বেআইনি হয় তাহলে নাকচ হবে। বেআইনি আদেশ তো, আদেশে যা হবে তাই নাকচ হবে, নাকচ হয়ে যাবে যদি বেআইনি আদেশ হয়ে থাকে। এবং বেআইনি আদেশ এটা তো পার্লামেন্টও ডিসাইড করতে পারে, এটা আমাদের কোর্টও ডিসাইড করতে পারে। কেননা প্রেসিডেন্টের এরকম কোনো আদেশ দেওয়ার তো সংবিধান তাকে ক্ষমতা দেয়নি। কিন্তু অনেক রাজনৈতিক প্রশ্নের মীমাংসা সব ক্ষেত্রে আদালত দিতে পারে। যেমন ত্রয়োদশ সংশোধনী আদালতের দোহাই দিয়ে আওয়ামী লীগ সরকার বাতিল করলো, আবার সেই আদালতই অন্তর্বর্তী সরকারের সময় ত্রয়োদশ সংশোধনী পুনর্বহাল করলো। তাহলে আপনি আদালতও স্বতঃসিদ্ধ নয়। হ্যাঁ, স্বতঃসিদ্ধ নয় তো, পৃথিবীর কোনো দেশেও আদালত স্বতঃসিদ্ধ নয়, এটা চেঞ্জ হতে পারে অবস্থার পরিপ্রেক্ষিতে। এবং রাজনৈতিক বিষয়ে আদালত যত কম ইনভলভ হবে তত ভালো। কিন্তু পাকিস্তান বাংলাদেশে তো আদালতকে ইনভলভ হতে হয় অনেক বেশি। মানে এই কারণে তো পাকিস্তান বাংলাদেশে এত বেহাল গণতন্ত্রের অবস্থা। অগ্রযাত্রা তো আমরা দেখি না। মানে গণতন্ত্র আছে, গণতন্ত্র নাই, সামরিক শাসন আসে, আবার গণতন্ত্রের লেবাসে যারা নির্বাচিত হন মুখোশটা গণতন্ত্রের থাকে, কিন্তু কর্তৃত্ববাদী হয়ে যান। তো আমাদের রাজনৈতিক সমস্যাটা খুবই ভিন্ন। সুতরাং এই ভিন্ন রাজনৈতিক সমস্যা আমাদের আদালতকে একা দায়ী করলে তো চলবে না। সুতরাং আদালত কিসের বন্দুকের নলের মুখে কি করে না করে সেটা আমরা দেখেছি। কখনো পিছনে বন্দুক থাকে, কখনো ব্যাকডোরে কেউ থাকে, আর কখনো একেবারে মব ঢুকে যায় আদালত প্রাঙ্গণে। এইসব তো আমরা দেখেছি। সুতরাং আদালতকে আপনি এইভাবে, আমি দোষারোপ করতে রাজি না। আদালতকে যদি আপনি স্বাধীনভাবে কাজ করতে দেন, তখন আমরা বুঝবো যে আদালত আসলে ঠিক মতো রায় দিচ্ছে কিনা। এখন আমরা আসি যে জুলাই সনদ এবং জুলাই সনদ তো সাইন করেনি একটা পক্ষ, অনেক পরে সাইন করেছে। তারাই এখন জুলাই সনদের হর্তাকর্তা বিধাতা, তাই না? তারাই রক্ষাকর্তা। জুলাই সনদ কিন্তু বিএনপি সাইন করেছে উইথ অ্যামেন্ডমেন্টস, উইথ নোট অফ ডিসেন্ট। তো সুতরাং নোট অফ ডিসেন্ট তারা যেটাতে দিয়েছে সেটা করা তাদের কোনো দায়িত্ব কিন্তু না। যখন সেটা সাংবিধানিক নিয়েই তো তারা আদেশ হলো, সাংবিধানিক আদেশে কিন্তু এই নোট অফ ডিসেন্টগুলো নেই বা ছিল না। সেটাই কিন্তু তো অন্যায়। কিন্তু বিএনপি তো ওই সাংবিধানিক আদেশের প্রতিবাদ করেনি, বরং আচ্ছা, ওই সাংবিধানিক আদেশ বলে যে গণভোট, মেবি বিএনপির কেউ হলে ওটা ভালো উত্তর দিতে হবে। আমার কাছে মনে হয় ওটা টেকনিক্যাল কারণে তারা তখন কোনো প্রতিবাদ করেনি। তারা মনে করেছে ভাই ইলেকশনটা হওয়া দরকার। তারা তো মানে তাদের মধ্যে একটা শঙ্কা, ভীতি বা একটা কি চিন্তা হয়েছিল যে এই সরকারকে কোনো ইলেকশন দিবে কিনা,
সেই ইলেকশন নিয়ে তো নানান নাটক হয়েছে, সেই আপনি কারণে কি আপনি কি ডিপ স্টেটের কথা বলতে চাচ্ছেন? হ্যাঁ, ডিপ স্টেট তো আছেই। ডিপ স্টেট তো এখন সবাই নিজেরা আলোচনা করে। আমি ডিপ স্টেট কাউকে চিনি না, আপনি হয়তো চিনেন না। বাট ডিপ স্টেট যে একটা আছে, মানে ডিপ স্টেটের ফর্মুলা অনুযায়ী কাজ হয়, ডিপ স্টেটে ইনভলভ আছে লোকজন। এখন তো তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকারের লোকেরাই নিজেরা বলে। ফরহাদ মাজার নিজে কি বলতেছেন, আগেও বলছেন, এখনো বলতেছেন। না, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সজীব ভুঁইয়া বলছেন। তাহলে তার মানে ডিপ স্টেট ওয়াজ ওয়ার্কিং। ফরহাদ মাজার তো এটাও বলছে যে ডিপ স্টেটিন লোকেরাই নাকি এইসব কি স্নাইপার দিয়ে এইসব গোলাগুলি করছে, মানে নানান কথা। আমি এখন দেখলাম এই যে- সামাজিক যোগাযোগ হ্যাঁ, মাধ্যমে, কিন্তু ওটা কিন্তু এটা সত্য তার কিনা আমি বক্তব্য জানি কিনা না, সত্য সেটাই। কিনা আমরা জানি না, কিন্তু কথা তো হচ্ছে। এখন ডিপ স্টেট তো ইনভলভ থাকবে এবং ডিপ স্টেটের সাথে যারা ইনভলভ আছেন তারা নানান কিছু করার চেষ্টা করবেন। তো সেইখানে বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার আগে এটার প্রতিবাদ করে নাই, এই কারণ দেখিয়ে বিএনপিকে বাধ্য করা যাবে না যে তোমাদেরকে এটা মানতে হবে। বিএনপি প্রতিবাদ করেনি, তারা চুপ ছিল। এবং একটা জায়গায় আপনি সারা বাংলাদেশে তারেক জিয়া অনেক মিটিং করেছে, তারেক রহমান সাহেব। একটা জায়গায় শুধু নর্থ বেঙ্গলে একদিন একটা জায়গায় উনি বলেছেন আমরা হা ভোটের পক্ষে আছি, আর কিন্তু কেউ বলেন। তার আগে কিন্তু বিএনপির বড় বড় নেতারা হা ভোটের পক্ষে ছিলেন না। ঠিক আছে, তো এখন আপনি একটা না, ভোট আছে। যেহেতু সমস্যাটাই একটা রাজনৈতিক সমঝোতায় পৌঁছার জন্যই কিন্তু জুলাই সনদ, এবং 8.5 মাস ধরে আলোচনা হয়েছে, তারপর গণভোটও হলো। এটা আমিও মনে করি যেটা রাজনৈতিকভাবেই সমাধান সমাধান করতে করতে হবে হবে, yes। এবং সমঝোতা হতে হবে। কারণ এটি তো রাজনৈতিক সমঝোতা মানে সমঝোতার তো জন্য এটা না সৌরভ ভাই যে আপনি চাপাই দেবেন কিছু। আমি নোট অফ ডিসেন্ট যেগুলোতে দিয়েছি, না। এখন বিএনপির যে বিএনপির নোট সংখ্যাগরিষ্ঠতা, অফ ডিসেন্ট গুলো বাদ দিয়ে আপনি সমঝোতা আসেন। এখন তো বিএনপির যে সংখ্যাগরিষ্ঠতা, বিএনপি তো সেটা তো যে কোনো একটা আইন পাশ করতে পারবে। সেটা তো সংখ্যাগরিষ্ঠতার তাদের একটা শক্তি। বড় শক্তি আছে। এবং তাদেরকে এই সংখ্যাগরিষ্ঠতা কি বিএনপি জোর করে নিচ্ছে নাকি? জনগণ ভোট দিয়ে তাদেরকে সংখ্যাগরিষ্ঠ আসনে নির্বাচিত করেছে। যদিও ইঞ্জিনিয়ারিং নিয়ে নানান কথাবার্তা আছে, কয়েকটা সেটা দুই মামলা পক্ষেও টামলা আছে। দুই পক্ষেও হ্যাঁ, দুই আছে। পক্ষ কথা বলে, সেগুলো বাদ দিয়ে আমরা আসি। তার মানে জনগণের ভোটে বিএনপি নির্বাচিত এবং 2/3 ইয়েতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। শুধু তাদের কাছে সেটা আছে, তাদের শক্তি। বিএনপি ক্লিয়ারলি যেটা বলছে বা বলার চেষ্টা করছে সেটা হলো তারা যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট দেয়নি, তারা সেগুলো সংবিধান পরিবর্তন বা সংশোধন করা সেগুলো তারা করবে। এখন নোট অফ ডিসেন্ট যেটা দেন নেই সেগুলো করবেন, সেটা করতে দেন। আপনি জোর করে তো কিছু করাতে পারবেন না। আর এইটা তো একটা অবশ্যই কিন্তু যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে নির্বাচন হলো, অন্তর্বর্তী সরকার এলো, সেই জুলাই অভ্যুত্থানের চেতনার সঙ্গে তো বিশ্বাসঘাতকতা করতে পারে না বিএনপি। জুলাই অভ্যুত্থানের একটা চেতনা আছে, আবার মুক্তিযুদ্ধের চেতনা আছে। চেতনা নিয়ে তো আমাদের নানান কথা। দুইটা তো মুখোমুখি না। না, মুখোমুখি না, কিন্তু আপনি যেহেতু বলছেন সেজন্য বললাম যে চেতনা 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 মানে চেতনা নিয়ে তো নানান কথা। এখন হঠাৎ করে আপনি জুলাই চেতনা, জুলাই যোদ্ধাদের চেতনা, জুলাই অভ্যুত্থানের চেতনা, 36 দিন তো এটা 36 বছর না, 36 মাসও না। 36 দিনের মধ্যে আপনি যা যা করতে চেয়েছেন এবং এই এইসব কথা নিয়ে না, আলোচনা মূল করলে লক্ষ্য তো আপনি কি আপনি যখন আন্দোলনে ছিলেন, শেখ হাসিনা না যাওয়া পর্যন্ত আপনি কোনো ডিক্লেয়ার্ড কোনো ছিল আপনার যে আমরা এই যে এইসব না, সেখানে সরাতে চাই, এটা তো ছিল একটাই শেখ এক হাসিনা দফা, সরে যাবে। এক দফা তো বাস্তবায়ন হয়েছে। এক দফা বাস্তবায়ন হয়েছে, কিন্তু তারপরে তো আপনি নানান আমাদের লোক সব নানান আন্দোলনই তাই। হ্যাঁ, 90 কি ছিল? এক দফা এরশাদ এরশাদ যাবে বা 3 জোটের এরশাদ রূপরেখা ছিল, ডকুমেন্ট ছিল। কেউ মানেনি। না, সেটা পরে মানে নেই, সেটা আরেকটা বিষয়, বাট ছিল ডকুমেন্ট। এখানে তো সেই ডকুমেন্টটাও ছিল না। এখানে এই আন্দোলনের 5 তারিখ পর্যন্ত দেয়ার ওয়াজ নো ডকুমেন্ট যে শেখ হাসিনা চলে গেলে কি হবে, কি নির্বাচন হবে, নির্বাচন এইটাই তো অসুবিধা। শেখ হাসিনা চলে যাওয়ার পরে যখন সরকার গঠন হয়েছে, তাদের তো 90 দিনের মধ্যে নির্বাচন করে দেওয়ার কথা। তারা তো 29 সাল পর্যন্ত থাকার একটা পরিকল্পনা বা স্বপ্ন বা একটা সৃষ্টি করেছিলেন, উন্মাদনা সৃষ্টি করেছিলেন। ওটাও একটা না, নাটক হচ্ছিল। যে পরিবেশ ছিল তখন তো নির্বাচন করার মানে অনুকূল পরিবেশ ছিল না। নেপালেও তো এরকম পরিবেশ ছিল, ভালো নির্বাচন করেছে তারা 6 মাসের মধ্যে নির্বাচন করছে তো করেছে। তারা, তাই না? সুতরাং নির্বাচন করার ইচ্ছা থাকলে নির্বাচন করা যেত। এখন আপনি নির্বাচন না করার জন্য আপনি পরিবেশ সৃষ্টি করছেন কিনা, ডিপ স্টেট প্ল্যান করে করছেন কিনা, এগুলো নিয়ে আলোচনা হতে পারে, বাট এগুলো কত আলোচনা করবেন? কিছু তো প্ল্যানের অংশ যে আপনি নির্বাচন দেবেন না। আপনি তো এই কথা স্বীকার করবেন যে অন্তর্বর্তী সরকার অন্তত জনগণের ভোট দেওয়ার পরিবেশটা তৈরি করেছে এবং জনগণ ভোট দিয়ে তাদের নির্বাচিত প্রতিনিধি নির্বাচন করতে পেরেছেন। না, আমার অস্বীকার করার মধ্যে কিছু আসে যায় না, না। অনেকেই বিগত নির্বাচনের তুলনায় এই নির্বাচনে, বিগত 3টা নির্বাচন তুলনায় এই নির্বাচনে জনগণ নিজের ভোটটা নিজে দিতে পেরেছে, বড় কোনো অভিযোগ আমরা দেখি নেই। সুতরাং এটা একটা ভালো নির্বাচন হয়েছে। এবং এর আগেও 91 সালে ভালো নির্বাচন হতো, 96 এই কৃতিত্ব নিশ্চয়ই অন্তর্বর্তী সরকারকে দিবে। গভর্নমেন্ট অফ দ্য ডে অবশ্যই দিতে হবে। কেন অন্তর্বর্তী সরকার না চাইলে বা অন্তর্বর্তীকালীন সরকারের সময় সরকার যদি অন্য কিছু করার প্ল্যান করতো তাহলে তো এরকম হতো না।
সুতরাং এই গভর্নমেন্ট অফ দ্য ডে যদি নির্বাচন ভালো হয়, এর কৃতিত্ব অবশ্যই পাবেন। ভালো নির্বাচন হয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আগামী 6 এপ্রিল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা দিল্লি যাচ্ছেন। এটি সরকারি প্রথম আনুষ্ঠানিক সফর, এবং আপনি জানেন যে অন্তর্বর্তী সরকারের 18 মাসে বাংলাদেশ ভারত সম্পর্কে একটা বড় টানাপোড়েন ছিল, সন্দেহ অবিশ্বাস গাঢ় হয়েছিল। এই সন্দেহ অবিশ্বাস কাটবে বলে মনে করেন? হ্যাঁ, অবশ্যই কাটতে মানে একেবারে পুরাটাই কেটে যাবে এরকম মনে করার কোনো কারণ নেই। বাট এই ডিপ্লোম্যাটিক সফরটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এর মধ্য দিয়ে তো একটা সূচনা হলো যে 18 মাস ধরে যেটা বন্ধ ছিল সেটার সূচনা হলো যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে একটা বৈঠক হচ্ছে। এবং গত 18 মাসে ভারতের সাথে আমাদের সম্পর্ক কেন খারাপ হয়েছে, এটা তত্ত্বাবধায়ক ওই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং তাদের যারা কুশীলব ছিলেন, তারা যারা অনেক উল্টাপাল্টা কথা বলছিলেন, তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। সেটা জিজ্ঞাসা করা উত্তম হবে, কারণ তারা নিজেরাই সম্পর্ক খারাপ করার চেষ্টা করেছেন। তো এখন সম্পর্ক ভালো হবে না, এটা অন্তর্বর্তী প্রত্যাশা করি। সরকার প্রধান তো ব্যাংকক পর্যন্ত গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। ব্যাংককে যাওয়ার দরকার কি? আপনি প্রধানমন্ত্রী, আপনি ডেভোসে বলবেন সেভেন সিস্টার ডিস্টার্ব করে দিবেন, তারপরে আপনি ব্যাংকক গেছেন কি ভারতের প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে? এরকম আমি শুনিনি। আপনার কাছে ডিপ স্টেট ইয়া থাকতে পারে, তথ্য থাকতে পারে, কিন্তু না, উনি না, তো ডিপ বলেন নাই। স্টেট না। উনি তো মানে বলেন নাই যে উনি প্রধানমন্ত্রীর সাথে না, দেখা করার সেখানে জন্য বৈঠক, ব্যাংকক যাচ্ছেন। সেখানে সম্মেলন ছিল, ভারতের সাইড লাইনে প্রধানমন্ত্রী একটা বৈঠক আলাদা বৈঠক করেছেন। চেয়েছিলেন হয়তো। হ্যাঁ, কিন্তু সে সেটা বৈঠক হয়নি। তো হয়েছে। না, বৈঠক হয়েছে, হুম, কিন্তু বৈঠকের আমরা কোনো আমরা কিছু সুফল জানি না। সুফল দেখিনি। বৈঠকের কোনো সুফল হয়নি। যাক, ভারতের পক্ষ থেকে তো অনেক ব্যাপারে, যেমন ভিসা, পর্যটন ভিসা বন্ধ করেছে। বাংলাদেশ ভারতের উপর দিয়ে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে যেত, সেটা বন্ধ করেছে। ভারতের পক্ষ থেকেও অনেক কিন্তু কি বলে হ্যাঁ, হয়েছে। আহ, না, ভারতের সদিচ্ছা। ভারতের যে দাদাগিরি বলা হয় বা বড় ভাই সুলভ আচরণ, বা ভারতের বেশ কিছু বিষয় নিয়ে তো আমরা অবশ্যই ক্ষুব্ধ, ব্যথিত, এবং আমরা কথা বলি। আমরা যেমন ইয়াতে সীমান্তে মানুষ হত্যা, আমরা সবসময় কথা বলি। তিস্তা নদীর পানি তিস্তার পানি বন্টন, বন্টন আমরা এটা পানি চাই এবং আমরা ন্যায্য হিস্সা চাই। আমরা গঙ্গা পানির ন্যায্য হিস্সা চাই। আমরা একটা এবং স্বাধীন রাষ্ট্র। এবছরই গঙ্গা পানির চুক্তি শেষ হবে। 33 So এটা চুক্তি, সেই 30 জন্য বছর আমাদের চুক্তি খুবই শেষ হবে। গুরুত্বপূর্ণ বিষয় না তাদের সাথে, এবং এগুলো সব আলাপ আলোচনা করে করতে হবে। আপনি তো পারমাণবিক বোমা নাই যে মেরে ফারাক্কা বাঁধটা ভেঙে দিবেন, এবং এটা সম্ভব না। যাদের কাছে পারমাণবিক থাকলে বোমা মারা আছে, যায় না। মারা যায় না, এটা ডোনাল্ড পাকিস্তানের ট্রাম্প, প্রমাণ হচ্ছে, না, তাই না? ডোনাল্ড তাই না? ট্রাম্প ওই করেছে। সুতরাং আমাদের কেউ কেউ মনে করেন যে আমাদের কাছে পারমাণবিক বোমা থাকলে মনে হয় আমাদের সব সমস্যার সমাধান হবে। বাট আমাদের সমস্যার সমাধান হচ্ছে কূটনৈতিক আলাপ আলোচনা, নেগোসিয়েশন এবং আন্তরিক আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা সমাধানে পৌঁছা। আমরা সেই সমাধানে পৌঁছানোর চেষ্টা করব। ভারতের অনেক বিষয়ে আমাদের অবশ্যই বড় বড় আপত্তি আছে এবং বড় বড় অভিযোগ আছে। এই অভিযোগগুলো তো দূর করতে হবে। এটা ভারত সরকারকে এগিয়ে আসতে হবে। ভারতের জনগণ তো আছেই, জনগণের সাথে তো বাংলাদেশ সম্পর্ক তো জনগণের ভালো জনগণের সম্পর্ক। সঙ্গে জনগণের হবে। জনগণের সম্পর্ক খুব ভালো, কিন্তু এই সম্পর্ক নষ্ট করার কোনো প্রয়োজন নাই। 4000 কিলোমিটারের বেশি বর্ডার আছে আপনার ভারতের সাথে, তাই না? আপনার শক্তি শুধু ভারত, শুধু ভারতের বর্ডার নাই, আমাদেরও বর্ডার আছে ভারতের, তো সুতরাং তাদেরও এটা আমাদের মনে রাখতে হবে। দুজনের বর্ডার। হ্যাঁ, কিন্তু আমাদের রাষ্ট্র এবং ভারত রাষ্ট্র এটা তুলনামূলক বিবেচনা করে আমাদের সম্পর্কটা, আমরা চাই যে আমাদের সম্পর্কটা শ্রদ্ধা ভালোবাসার সম্পর্ক হোক, শ্রদ্ধা ভালোবাসার। আমরা যেন পারস্পরিক। পারস্পরিক বোঝাপড়ার সম্পর্ক হোক। আমরা এমন কোনো সম্পর্ক চাই না যে সম্পর্কে আমরা নতজানু হব। নতজানু পররাষ্ট্রনীতি বলে জনগণকে বিভ্রান্ত করার অনেক চেষ্টা হতে পারে, সেরকম সম্পর্ক আমরা চাই না। এই যে ভারত থেকে ডিজেল পাইপলাইনে এখন ডিজেল আসছে, তো ডিজেল কি কাজে লাগতেছে আমাদের? যখন এই পাইপলাইনটা হয় তখন কি প্রচার ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং আপনার টক শোতে আমি লোকজনকে বলতে শুনছি এই পাইপলাইন দিয়ে নাকি আমাদের গ্যাস ভারতে পাঠিয়ে দেওয়া হবে। টক শোতে বড় বড় ভদ্রলোকেরা বলেছেন। তো তারা এখন কোথায়? তাদেরকে জিজ্ঞাসা করা উচিত না যে আপনি যে ওইটা বলছিলেন এখন কি আসতেছে? এই পাইপলাইনে যে শিলিগুড়ি থেকে বিক্রি করে দেওয়া হচ্ছে, হ্যাঁ, হওয়ার জাতীয় কথা স্বার্থ বলছে। বিক্রি করে, মানে সেই জন্য আপনাকে প্রত্যেকটা সম্পর্ক, এই জন্য আমি বারবার ইউরোপের কথা বলি, আবার ইউরোপের কথা আজকে বলি। ইউরোপের দেশগুলো নিজেদের মধ্যে 100-র বেশি যুদ্ধ করেছে, নিজেদের মধ্যে দুইটা বিশ্বযুদ্ধ করেছে, এবং এখনও ইউক্রেন আর রাশিয়ার মধ্যে যুদ্ধ চলতেছে। বাট ইউরোপে রেল যোগাযোগ বলেন, অন্যান্য যোগাযোগ বলেন, পাইপলাইন যে ভিসামুক্ত যাতায়াত, পাইপলাইনের তেল আসা যাওয়া, রাশিয়া থেকে পাইপলাইনের তেল আসতেছে, গ্যাস আসতেছে, সবই চালু আছে।
এবং তারা খুব ভালোভাবে নিজেরা বসবাস করছে। তা আমরা কেন আমাদের প্রতিবেশীদের সাথে আমরা ভালোভাবে কিন্তু বসবাস করতে শান্তির দক্ষিণ এশিয়া করতে পারছি না। হ্যাঁ, করতে হবে। এটা করতে পারবো তখনই যখন আমার মনের মধ্যে থেকে, আমার মাথার মধ্যে থেকে আমার অন্য চিন্তাটা বার হবে। আমার চিন্তাটা যদি এই থাকে, আমি যদি সবসময় অ্যান্টি ইন্ডিয়ান, অ্যান্টি হিন্দু সেন্টিমেন্ট দিয়েই চালিত হই এবং সেটাই রাজনীতির একটা কার্ড বানাই ফেলি, তখন কিন্তু এইটা এবং জনগণকে যদি আমি এই বিষয়গুলো পরিষ্কার না করি, জনগণকে যদি উদ্বুদ্ধ করি ওই সেন্টিমেন্টের পক্ষে, তখন কিন্তু এই সমাধানগুলো হবে না। আমরাও আশা করি যে বাংলাদেশ ভারতের মধ্যে দ্বিপক্ষীয় যে সমস্যাগুলো সেটি আলাপ আলোচনার মধ্য দিয়ে সমাধান হবে এবং দ্রুতই সমাধান হবে এবং পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সফর সেখানে একটা কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে ভারতের কাছেও আমাদের প্রত্যাশা থাকবে বাংলাদেশের সঙ্গে সমতার ভিত্তিতে পারস্পরিক শ্রদ্ধা বোধের ভিত্তিতে সম্পর্ক তৈরি হবে। কারণ বাংলাদেশ ভারতের সম্পর্ক রচিত হয়েছে ৭১-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। সুতরাং এক্ষেত্রে সন্দেহ অবিশ্বাস কাটিয়ে ওঠে। এটা রচিত হয়েছে মোগল আমলেই। না, মোগল আমলে তখন তো বাংলাদেশ আমরা আলাদা একটা ছিল দেশ না, ছিলাম, তাই একটা না? দেশ ছিল। একটা দেশ ছিলাম, সুতরাং আমরা একটা দেশ ছিলাম তখন। আমরা রাজনৈতিকভাবে বিভাজিত হব কিন্তু পারস্পরিক শ্রদ্ধাবোধ যাতে বহাল থাকে সেই এবং একইভাবে নতুন সরকারের কাছে প্রত্যাশা থাকবে যে জনগণের কাছে দেওয়া তাদের প্রতিশ্রুতিগুলো পূরণ করা হবে এবং অন্তত তারা এটা দেখাবে যে তারা পূরণ করতে সচেষ্ট। বনাম শহীদ খান, আপনাকে চর্চার পক্ষ থেকে ধন্যবাদ, শুভেচ্ছা। এতক্ষণ আমরা কথা বললাম সাবেক সচিব ও রাজনৈতিক বিশ্লেষক আবু আলম শহীদ খানের সঙ্গে। আপনার চর্চার সঙ্গে থাকুন, চর্চা দেখুন, চর্চা পড়ুন।